হ্যালো বন্ধুরা, মার্কেট আজকে আবার অনেক দিন পর আমাদের বেশ খানিকটা স্বস্তি দিয়েছে এবং ক্লোজিংও দেখতে পাচ্ছেন অনেকটাই ওপরে। নিফটি 50 যদি দেখেন 1.15% আপ আজকে, মোটামুটি শার্প র্যালি একটা আমরা দেখতে পেয়েছি মার্কেটে। আর বাকি যদি নিফটি ব্যাংক দেখেন এটাও বেশ খানিকটাই ওপরে 0.51%। তো এখানে যে ইন্ডেক্সগুলো আমার লাগানো থাকে প্রত্যেকটাই আজকে গ্রিন, এক্সেপ্ট দিস গোল্ড বিজ আর একটা হচ্ছে ভিক্স। ভিক্স যেহেতু কোনো কাজের না, আমরা শুধুমাত্র দেখবো এটা যে গোল্ড বিজ কেবলমাত্র নেগেটিভ, বাকি সব কিছুই কিন্তু পজিটিভ। আর আজকে যেখানে আসল রেকর্ড ব্রেকিং পজিটিভ হয়েছে সেটা হচ্ছে নিফটি স্মল ক্যাপ 50। দেখুন 3.23% আপ আজকেই। এখানে নিফটি স্মল ক্যাপ 50 দেখুন, বা স্মল ক্যাপ 100 বা 250, এখানে দেখুন মিড ক্যাপ 50, 100, 150 সবগুলোই কিন্তু আজকে বেশ খানিকটা পজিটিভ, মানে 2.5 থেকে 3%-এরও কিন্তু ওপরে গিয়ে ক্লোজিং দিয়েছে। আর কিছু ইন্ডিভিজুয়াল স্টক তো মানে 10 থেকে 12 থেকে 15% কিন্তু আজকেই দৌড়ে নিয়েছে। তো এরকম একটা সময় এসে আমাদের মাথার মধ্যে প্রশ্ন আসা স্বাভাবিক যে তাহলে মার্কেটে রিকভারি কি শুরু হলো, মানে আমরা কি এখন অলরেডি লোড করে নিয়ে বসে থাকতে পারি? তো এই টপিক নিয়েই আজকের আমাদের ভিডিও। আজকের ভিডিওতে আমরা দেখে নেব যে এই মেন ইন্ডেক্সগুলো যেমন নিফটি 50 বা ব্যাংক নিফটি বা এই যে স্মল ক্যাপ মিড ক্যাপ ইন্ডেক্সগুলো, এগুলো টেকনিক্যালি ঠিক কী ধরনের পজিশনে আছে, বা আজকে মার্কেটের দৌড়নের কারণ কি হতে পারে, আর এখান থেকে রিকভারিটা কন্টিনিউ করবে কিনা, আর মার্কেটের এইরকম পরিস্থিতিতে আমাদের কি করণীয়। তো এক এক করে শুরু করা যাক। প্রথমেই দেখে নেব আজকের দুর্দান্ত ক্লোজিংয়ের পর চার্ট ঠিক কি বলছে। এটা হচ্ছে নিফটি 50 আজকের চার্ট। এখানে যদি আমরা একটু স্কুইজ করে নিই তাহলে একটা ছবি পুরোপুরি স্পষ্ট। যেটা এই সিঁড়ি ভাঙতে ভাঙতে নিচের দিকে নামছিল সেটা কিন্তু 200 ডেজ ইএমএ এবং পিভট দুটোর ওপরেই কিন্তু বেশ কমফোর্টেবলি ক্লোজিং দিয়েছে আজকে। এটা হচ্ছে নিফটি। আমি যদি নিফটি বিজে যাই তাহলেও কিন্তু পরিষ্কার ছবিটা দেখতে পাচ্ছেন, একেবারে সেম। এখানে নিফটি বিজ দেখছি আমি, আপনি যদি নিফটি ব্যাংক দেখতে চান তাহলে কিন্তু সিমিলারই ছবি দেখতে পাবেন। এখানে দেখুন এই জায়গাগুলো হচ্ছে পিভট আর 200 ডেজ ইএমএ দুটোর ওপরে গিয়েই কিন্তু আজকে সুন্দর সারা দিন পাস করে ওপরেই কিন্তু ক্লোজিং দিয়েছে, এবং এই জায়গাতে একটা টেকনিক্যাল সাপোর্ট মোটামুটি আমরা হয়তো দেখতে পাচ্ছি। আমরা যদি একটু স্মল ক্যাপ যাই, ফর এক্সাম্পল স্মল ক্যাপ 100 দেখুন, এই যে একটা বিশাল বড় ফল আসছিল সেখান থেকে কিন্তু বেশ কমফোর্টেবল ওয়েতে কিন্তু ওপরে গিয়েছে, সব কিছুকে ব্রেক করেছে। 200 ডেজ ইএমএ ব্রেক করেছে, আর পিভটের তো অনেকখানি ওপরে আছে, সেই বিষয়ে কোনো সন্দেহ নেই। তো সেখানে একটা স্ট্রেংথ আমরা দেখতে পাচ্ছি নিফটি স্মল ক্যাপ 100। এটা আমি যদি নিফটি মিড ক্যাপ 100-এ যেতে চাই তাহলে ছবিটা অনেকটা এরকম। এগুলো সবই 5 মিনিটের চার্ট দেখতেই পাচ্ছেন, মানে আজকের। এখানেও সেই একই ধরনের ছবি, এই জায়গায় পিভট এবং 200 ডেজ ইএমএ তার অনেকখানি ওপরে গিয়ে কিন্তু ক্লোজিং দিয়েছে। ফর এক্সাম্পল এই জায়গায় ধরুন যেখান থেকে একটা ব্রেক এসেছিল, মানে ব্রেকডাউন এসেছিল, সেই জায়গায় কিন্তু অলরেডি এখানে মিড ক্যাপ 100 পৌঁছে গিয়েছে, এবং মোটামুটি সেই যে লেভেল যেখান থেকে একেবারে শার্প ব্রেকডাউন হয়েছিল সেই লেভেলটাকে কিন্তু টেস্ট করেছে। তো এখন আমার যেটা মত সেটা হচ্ছে এই যে আজকের যে র্যালি মার্কেটে, তার পেছনে হয়তো একটা কারণ লুকিয়ে আছে যেটা কিন্তু অপশান চেন থেকে আমরা একটু বুঝে নিতে পারি। সেজন্য আমরা এলাম অপশান চেনে। অপশান চেন নিয়ে কথা বলার আগে আমি একটা জিনিস বলতে চাই, সেটা হচ্ছে আমরা জানি যে এক্সপায়ারি ডেট আমাদের ব্যাংক নিফটির যেমন বুধবার আর নিফটির যেমন কাল হবে বৃহস্পতিবার। এই যে এক্সপায়ারি ডেট বুধ বা বৃহস্পতিবার, এই এক্সপায়ারি ডেট কিন্তু চেঞ্জ হতে চলেছে। এখানে কি পরিবর্তন আসতে চলেছে সেটা দেখানোর জন্য আপনাকে একটু নিউজে আনতে চাই। এই যে দেখছেন, এনএসসি চেঞ্জেস এফএনও এক্সপায়ারি ডেজ ফর নিফটি, ব্যাংক নিফটি, আদার্স টু মানডে এফেক্টিভ ফ্রম এপ্রিল 4। ঠিক আছে, তো এপ্রিল 4 থেকে কিন্তু এই যে আমরা বুধবার বা বৃহস্পতিবারে যে নিফটির বা ব্যাংক নিফটির আমরা যে এক্সপায়ারি দেখি, সেই এক্সপায়ারি কিন্তু আর বুধ বা বৃহস্পতিবারে থাকছে না, সেটা চলে যাচ্ছে মানডেতে, মানে সোমবার থেকে কিন্তু এক্সপায়ারি ডেট থাকবে। তো এটা বুঝতে পারছেন একদম নতুন নিউজ মার্চ 4-এর। তো সে কারণে এটা জেনে রাখা ভালো, যারা হয়তো আমরা মোটামুটি আমাদের চ্যানেলে যারা আছি তারা ইন্ট্রাডে করি না বা এফএনডও করি না, তবে কি অনেকেই ক্যাশ ট্রেডিং করে থাকি। তো ক্যাশ ট্রেডিংয়ের ক্ষেত্রেও কিন্তু এই মানডে যে এক্সপায়ারি, এই নিউজটা কিন্তু আমাদের ক্ষেত্রে যথেষ্ট গুরুত্বপূর্ণ। যেমন আমিও কিন্তু ক্যাশে ট্রেডিং করে থাকি, তো সে কারণে মানডে যে এক্সপায়ারি সেটা জানা খুব দরকার, না হলে আমরা ওই যে এক্সট্রা কেয়ারফুল থাকাটা সেটা কিন্তু হতে পারবো না। তো যাই হোক, আমরা ফিরে আসছি অপশান চেনে। তো অপশান চেনের এটা কিসের অপশান চেন দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে নিফটির, আর এক্সপায়ারি ডেট হচ্ছে কালকের, মানে 6 মার্চ। এখানে এসে একটা জায়গায় একটু লক্ষ্য করুন, ফর এক্সাম্পল 22,500 যে 500, এই 22,500-তে কল রাইটার দেখুন 1,46,794, তারপরে 22,500, এটা 22,550-এ দেখুন ব্যাক টু ব্যাক 1,25,685, বা 22,600 পর্যন্ত দেখুন 1,53,000।
পুটে গিয়ে যদি দেখেন, পুটে গিয়ে কিন্তু একেবারে 1,17,000 আছে 22,200-তে, আর তারপরে যেটা একটু হেভি আছে সেটা হচ্ছে 1,34,860 পুট রাইটার এখানে 22,100-তে, ঠিক আছে। আর 22,000-এ একদম এসে 1,68,706। তো ইমিডিয়েটলি এখানে কিন্তু সে ধরনের কোনো কিছু আমরা দেখতে পাচ্ছি না সাপোর্ট। আরেকটা বিষয় খেয়াল করুন, যেহেতু এতদিন মার্কেট পড়ছিল সেহেতু কিন্তু শর্ট বিল্ড আপ দারুণভাবে ছিল, অনেকেই কিন্তু শর্ট হয়ে থাকতো। তার কারণ কি? সিম্পল কারণ যে আরেকদিন যদি এরকম একটু হেভি পড়ে যায় মার্কেট, তাহলে কিন্তু পুট কিনে রাখলে বিশাল বড় ফায়দা হবে। তো সে কারণে অনেক শর্ট বিল্ড আপ হয়ে থাকে, আর সেখানে হঠাৎ করে হ্যাঁচকা দিয়ে যদি মার্কেট ওপর দিকে আসে তাহলে কিন্তু সেখানে ওই মানে যারা শর্ট করে থাকে তারা কিন্তু ট্র্যাপ হবে। তো আমার মনে হয় মার্কেটে একটা প্রচেষ্টা চলছে, এই যে হেভি কল রাইটার দেখতে পাচ্ছেন 1,46,000, 1,25,000, 1,53,000, এই কল রাইটাররা হয়তো রিসেন্টলি মানে ট্র্যাপ হতে চলেছে। রিসেন্টলি মানে কি? এটা যেহেতু কালকের এক্সপায়ারি, তাহলে বুঝতেই পারছেন যে হয়তো কালকে এই যে কল রাইটারগুলো এরা কিন্তু ট্র্যাপ হতে পারে। তো তার মানে কি? সেটা বুঝতেই পারছেন যে কালকে হয়তো নিফটি 50 যেভাবে দেখা যাচ্ছে এখানে 22,337-এ আছে, 1.15% আপ, সেটা আরও ধরুন 22,500 মানে ধরুন 170 পয়েন্ট, সেটা কিন্তু খুব একটা বেশি না নিফটির কাছে, ঠিক আছে। তো আমার যেটা মনে হয় যে হয়তো এই যে কল রাইটার এরা কিন্তু আগামী দিনে ট্র্যাপ হতে পারে। তো সে কারণে মার্কেটে হয়তো এরকম একটা সুইং এসেছে, আপ সুইং এসেছে। সেটা কতদিন পর্যন্ত থাকবে সেটাই হচ্ছে আমাদের সবথেকে বড় প্রশ্ন। এখানে আপনার মনে আরেকটা প্রশ্ন আসতে পারে যে বুঝলাম নিফটিতে যারা শর্ট করে রেখেছিল তাদেরকে ট্র্যাপ করার জন্য মার্কেট একদম আপসুইং দিয়ে রিবাউন্ড করে কিন্তু ওপরে আসছে, এই ধরনের কল রাইটারদের ট্র্যাপ করার জন্য। তাহলে এই যে র্যালিটা দেখতে পাচ্ছেন নিফটি স্মল ক্যাপ মিড ক্যাপ, এটা তাহলে কেন হচ্ছে? এগুলো তো আর নিফটিতে নেই, স্মল ক্যাপ মিড ক্যাপ স্টক। তো সে কারণে এই প্রশ্নে কিন্তু সম্পূর্ণ যুক্তি আছে যে যেহেতু স্মল ক্যাপ মিড ক্যাপ নিফটিতে নেই তাহলে তারা কেন দৌড়চ্ছে, ঠিক আছে। তো এর জন্য আমি একটু বলে রাখি যে এখন যেটা আপনি যদি একটু এশিয়ান মার্কেটে তাকান আজকের দিনে, তো এখানে নিকিতে এলাম, নিকি দেখুন আজকে হচ্ছে 0.23% আপ। বাকি এশিয়ান মার্কেটও আমরা দেখব এক এক করে। হ্যাংসেং দেখুন আজকেই জাস্ট ওয়ান ডে আমি চার্ট লাগাচ্ছি, একদিনেই কিন্তু 2.84% আপ। সে তুলনায় আমাদের তো জাস্ট 1.15। কসপি দেখুন, কসপি হচ্ছে 1.16% আপ। এগুলো সব আজকেই, এটা হচ্ছে প্রায় মোটামুটি ইন্ডিয়ার মতো বললেই চলে। এখানে সাংহাই কম্পোজিট দেখুন 0.53% আপ আজকেই। তো সে কারণে বুঝতেই পারছেন যে এশিয়ান মার্কেট কিন্তু আজকে যথেষ্ট পজিটিভ ছিল। এবার কি এই এশিয়ান মার্কেটগুলো কিন্তু রিসেন্টলি আমাদের মার্কেট যতটা পড়েছে, মানে ইন্ডিয়ান মার্কেট নিফটি বা মিড ক্যাপ স্মল ক্যাপ যতটা পড়েছে সে তুলনায় কিন্তু এশিয়ান আদার মার্কেটগুলো, যেমন এই চারটা যেগুলো দেখালাম নিকি, হ্যাংসেং, কসপি এবং সাংহাই কম্পোজিট, এগুলো কিন্তু সেভাবে ডাউন হয়নি। এবার হচ্ছে ঘটনাটা কি, এগুলো এতটা ডাউন না হওয়া সত্ত্বেও, মানে ইন্ডিয়ান মার্কেটের মতো এতটা ডাউন না হওয়া সত্ত্বেও কিন্তু এরা আজকে পজিটিভ র্যালি দিয়েছে। যেমন হ্যাংসেং তো 2.84%। তো সে কারণে ইন্ডিয়ান মার্কেট কিন্তু আমার মনে হয় যে মিড ক্যাপ স্মল ক্যাপ বিশেষ করে সেগুলোর মধ্যে কিন্তু একটা পজিটিভ এফেক্ট এসেছে, আর সে কারণে কিন্তু আজকে স্টকগুলো মোটামুটি দৌড়েছে। তো প্রশ্ন হচ্ছে এখন যে রিকভারিটা এসেছে এটা কি আগামী দিনে কন্টিনিউ হতে থাকবে, বা মার্কেটে বটম কি তৈরি হয়ে গেছে, বা এই জায়গায় কি আমরা একদম ফুললি লোড করে নেব যা কিছু স্টক আমাদের পছন্দ? ভিডিওর বাকি পার্টটাতে কিন্তু এগুলোই আমরা অ্যান্সার করতে চাই। তো এখন প্রশ্ন হচ্ছে আমি কি ফুল লোড করে নিচ্ছি এখন? আমার একদম সংক্ষিপ্ত জবাব হচ্ছে না, আমি কিন্তু ফুল লোড করছি না। তবে তার পেছনে কিছু কিছু কারণ আছে, সেই কারণগুলোকে আমি একটু বিশ্লেষণ করে বলতে চাই। তো এখানে একটা জিনিস যেটা পজিটিভ আমিও যেটা দেখলাম আজকে নিফটি 50-তে, যদি টেকনিক্যালি জাস্ট বলতে চাই, আমি 6 মান্থসের চার্ট লাগাচ্ছি। এখানে দেখুন এই যে ট্রেন্ড একটা ছিল ডাউন ট্রেন্ড, সেখানে কিন্তু একটা গ্রিন ক্যান্ডেল আজকে তৈরি হয়েছে। এখন আপনি যদি নিফটি 50-র চার্ট খুলে দেখেন তাহলে কিন্তু আমার যে এই ধরনের যে ক্যান্ডেল প্যাটার্ন, এই ক্যান্ডেল প্যাটার্ন কিন্তু আপনি দেখতে নাও পেতে পারেন। আপনি যেটা দেখবেন সেটা কি, সেটা হচ্ছে এই রকম একটা, এটাও নিফটি 50, এটাও ওয়ান ডের চার্ট, ঠিক আছে। ওয়ান ডে যখন করে দিবেন তখন হয়তো আপনি এই ধরনের একটা জিনিস দেখতে পাবেন, ঠিক আছে। ফর এক্সাম্পল এইটা দেখুন 5 ফেব্রুয়ারি, আর আমার যেটা চার্টে সেটা 5 ফেব্রুয়ারি হচ্ছে এই জায়গায় 5 ফেব্রুয়ারি, ঠিক আছে। তো বুঝতেই পারছেন দুটো চার্ট কিন্তু সম্পূর্ণ আলাদা, আর এখানে একটা রেড হওয়ার ফলে সবগুলো কিন্তু রেড, তারপরে একটা গ্রিন হয়েছে, ঠিক আছে। তো এখানে কিন্তু সেটা আলাদা। এই জায়গায় দেখুন রেড রেড, তারপরে গ্রিন, আবার রেড, আবার গ্রিন গ্রিন, আবার রেড রেড, আবার গ্রিন, আবার রেড রেড, আবার দুটো গ্রিন, ঠিক আছে। দেখুন লাস্টে নিফটি 50-র ওয়ান ডে চার্টে দুটো গ্রিন, কিন্তু আমার এখানে কেবলমাত্র একটাই গ্রিন।
তার কারণ হচ্ছে আমার এটা একটু আলাদা ধরনের টেকনিক্যাল। তো আমি যদি এই জায়গাতে দেখি এখানে মোটামুটি যদি রেড হয় তাহলে আমি মনে করি যে রেড ট্রেন্ড শুরু হলো, মানে ডাউন ট্রেন্ড শুরু হলো। এবার কি গ্রিন হওয়া মানে গ্রিন ট্রেন্ড শুরু হলো, যেটা আমি মানে এভাবে রিড করি সেটা বলছি। এবার কিন্তু এটাও জানি আমি যে 100% এটা কখনোই ট্রু নয় যে গ্রিন হওয়া মানে আবার গ্রিন হতে থাকবে। তবে কি এখানে একটু বেটার ট্রেন্ড বোঝা যায় নর্মাল চার্ট প্যাটার্নের থেকে। তো এখানে ট্রেন্ড অনুযায়ী যেটা বলা হচ্ছে বা দেখা যাচ্ছে সেটা হচ্ছে যে মার্কেট কিছুটা হলেও যে মার্কেটের মধ্যে যে উইকনেসটা ছিল সেই উইকনেসটা অনেকাংশে কমেছে, না হলে কিন্তু এইভাবে গ্রিন ক্যান্ডেল তৈরি হবে না। তো আগামী দিনে সেটা গ্রিন পরে চেঞ্জ হতে পারে রেডে, সেটা কিছু ব্যাপার না, কিন্তু এটা জাস্ট একটা রিডিং। এই রিডিং যে 100% ট্রু হতে হবে সেটা কিন্তু নয়। তবে যেহেতু আমাদের ফোকাস মেনলি থাকে মিড ক্যাপ এবং স্মল ক্যাপে, সেই চার্টে কিন্তু গিয়ে আমি আপনাকে একটা অসাধারণ জিনিস দেখাচ্ছি। তো মিড ক্যাপ 100 ফর এক্সাম্পল, সরি এটা স্মল ক্যাপ 100 নিলাম। তো স্মল ক্যাপ 100-এ কী দেখতে পাচ্ছেন, এখানেও কিন্তু দেখতে পাচ্ছেন যে অনেকগুলো রেড ক্যান্ডেলের পরে, মানে রেড যে ট্রেন্ড, এখানে দেখুন একটা ট্রেন্ড রেড, এখানে একটা ট্রেন্ড রেড, আবার রেড, আবার রেড, আবার রেড, তারপরে কিন্তু একটা গ্রিন ক্যান্ডেল অবশ্যই তৈরি হয়েছে, সেটা কিন্তু আমি না বলছি না। তো প্রথম কথা যেটা সেটা হচ্ছে এই ধরনের গ্রিন ক্যান্ডেল কি আগেও তৈরি হয়েছে? ফর এক্সাম্পল এখানে দেখুন এই জায়গা থেকে কিন্তু রেড রেড হয়ে এসেছিলো, তারপরে একটা গ্রিন হয়েছে, গ্রিন দুটো দেওয়ার পরে আবার রেড হয়েছে, তারপরে দেখুন আবার 3টে বা 4খানা গ্রিন, তারপরে আবার রেড এতগুলো, তারপরে কিন্তু আবার 3খানা বা কিছুটা গ্রিন দিয়ে এই জায়গাতে একটা রেজিস্ট্যান্স ফিল করেছে, তারপরে আবার রেড হয়ে নিচে এসছে, এখানেও দেখুন গ্রিন দুটো তৈরি হয়েছে, আবার রেড হয়ে নিচে এসছে। তো এটার মাধ্যমে আমি কি বলতে চাইছি সেটা কিন্তু পরিষ্কার বোঝা উচিত। দেখুন এই জায়গায়ও কিন্তু এই ধরনের রিকভারি এসেছিল, তাছাড়া এই জায়গায় না হলে রিকভারি না হলে এতগুলো গ্রিন ক্যান্ডেল তৈরি হবে না। এখানেও রিকভারি এসেছিল, এখানেও রিকভারি এসেছিলো, আর রিকভারি আসা সত্ত্বেও কিন্তু তারপরে ধাড়াধাড় কিন্তু মার্কেট পড়তে থাকে। তাহলে কোন গ্যারান্টি আছে যে এটা যদি আজকে একটা ক্যান্ডেল দিয়েছে গ্রিন, তারপরে যদি 1-2 ক্যান্ডেল গ্রিন দিয়ে আবার এ ধরনের হয় তখন কি হবে? তো সে কারণে কিন্তু একটা রিস্ক হয়তো থেকেই যাচ্ছে ইমিডিয়েটলি ইনভেস্ট করার ক্ষেত্রে। এ বিষয়ে কোনো সন্দেহ নেই যে স্টক মোটামুটি বেশিরভাগই স্টক কিন্তু নিচের দিকে আছে, সেখানে যদি আপনি ওভারঅল মোটামুটি ইনভেস্ট করতে চান তাহলে হয়তো করতে পারেন। আমি একটু পরেই বলছি, আগে টেকনিক্যালটা দেখে নিই। তো এটা হচ্ছে নিফটি স্মল ক্যাপ 100। আপনি যদি মিড ক্যাপ 100-এ যান তাহলে কিন্তু রহস্যটা সেম থাকছে। এখানে দেখুন রেড ট্রেন্ড, তারপরে গ্রিন, রেড ট্রেন্ড, তারপরে রিকভারি, আবার রেড, রিকভারি, আবার ক্র্যাশ, রিকভারি, আবার ক্র্যাশ, একটা গ্রিন ক্যান্ডেল আজকে তৈরি হয়েছে। তো এখান থেকে আপনি নিজেই বলুন কি এই গ্রিন ক্যান্ডেলের ওপরে আপনার পুরো ভরসা আসছে? যদি আসে তাহলে কিন্তু এই গ্রিন ক্যান্ডেল, এই গ্রিন ক্যান্ডেল, এই গ্রিন ক্যান্ডেল, এমনকি এই গ্রিন ক্যান্ডেলেও আপনি ভরসা করে বসতেন, তাহলে কিন্তু ফেসে যেতেন। তো সে কারণে এই গ্রিন ক্যান্ডেলের কিন্তু ওপরে আমি ভরসা করছি না। প্রশ্ন হচ্ছে কোন ধরনের গ্রিন ক্যান্ডেলের বা মার্কেটের কোন ধরনের সিচুয়েশানে আমি ভরসা করব। তো আমি সেটা আপনাকে দেখাচ্ছি। কোনো একটা আমি প্যাটার্নে যেতে চাই, ফর এক্সাম্পল যেখানে ডাউন ট্রেন্ড ছিল, তো ডাউন ট্রেন্ড কোথায় ছিল? ফর এক্সাম্পল এই জায়গাটাতে দেখুন, এই জায়গাটাতে বোঝাই যাচ্ছে যে রেড গ্রিন হয়ে মার্কেট কিন্তু নিচেই আসতে ছিল। তো এবার আমি জাস্ট এই জায়গাতে ফোকাস করব, ঠিক আছে? এটা জাস্ট একটা উদাহরণস্বরূপ বলছি। তো এই জায়গায় দেখুন গ্রিন, এই জায়গায় দুটো গ্রিন, তারপরে রেড, তারপরে একটা গ্রিন দিয়েছে, ঠিক আছে? এরকম গ্রিন কিন্তু আগেও ছিল, এখানে ছিল, এখানে ছিল, এখানে ছিল, তারপরে কিন্তু মার্কেটে নিচে গিয়েছে। কোন ধরনের ক্যান্ডেল হলে আমি সেটাতে বিশ্বাস করব সেটা এখানে একটু বুঝে নিতে চাই। ফর এক্সাম্পল এই যে জায়গাটা দেখুন রেড, তারপরে গ্রিন, তারপরে এই গ্রিনটা হয়ে, এই গ্রিন হয়ে কিন্তু এই যে আগের গ্রিন সেটা কিন্তু পুরো কভার করে ফেলেছে। এর মানে কি, এর আগে যেখান থেকে পড়া শুরু হয়েছিল সেখান পর্যন্ত অ্যাটলিস্ট গিয়েছে এই যে ক্যান্ডেলটায়, ঠিক আছে? তারপরে আমি বুঝবো যে হ্যাঁ এতক্ষণে তাহলে মার্কেট আগের যে যেখান থেকে রেড হচ্ছিল সেই জায়গায় পৌঁছেছে, তারপরে হয়তো মার্কেটের কিছু মোমেন্টাম আসতে পারে। তো এই ক্ষেত্রে দেখুন, এই ক্ষেত্রে কিন্তু মার্কেটে দারুণ মোমেন্টাম এসেছে। সুতরাং ওই ব্যাপারটাকে যদি আমরা এখানে ডিসকাস করতে চাই তাহলে কিন্তু এই গ্রিন ক্যান্ডেলে আমি বিশ্বাসী নয়। তবে এই গ্রিন ক্যান্ডেল গিয়ে যদি এটাকে পুরো কভার করে ফেলে, একটা ইউ শেপের মতো বানায়, তাহলেই কিন্তু কেবলমাত্র, বা তার উপরে গিয়ে ক্লোজিং দেয়, তাহলেই কিন্তু কেবলমাত্র আমি কিন্তু সেই মার্কেট রিকভারিতে বিশ্বাস করব। তো এটাই হচ্ছে টেকনিক্যালি বলার। আরও কিছু কারণ আছে যেগুলোর জন্য আমি এই মার্কেট রিকভারিতে কিন্তু বিশ্বাস করছি না। তাদের মধ্যে আরেকটা হচ্ছে
এফআইআই সেলিং। এখানে দেখতে পাচ্ছেন আজকে হয়তো মার্কেট ভালো রকমই একটু দৌড়েছে, তো সে কারণে আপনার মনে হলে হতেও পারে যে হয়তো এফআইআই আজকে বাইং করলো, সেটা কিন্তু নয়। 2895 প্রায় 3000 কোটির মতো সেলিং কিন্তু তারা আজকে 5 মার্চ আজকেও কিন্তু করেছে। সেই তুলনায় ডিআইআই হয়তো বেশি করে সেল করছে, সেটার একটা এফেক্ট আসছে অবশ্যই মার্কেটে, সেই এফেক্টটা আসছে 3300 কোটির বাইং। কিন্তু এফআইআই যে সেলিং প্রায় 3000 কোটি, সেটা কিন্তু কম না। আর সেলিং যে স্প্রি যেটাকে বলা হয়, সেলিংয়ের যে প্রেসার, সেই প্রেসার কিন্তু একদম অব্যাহত আছে। এফআইআই কিন্তু ব্যাক করেছে, সেটা কিন্তু বলা সম্ভব হচ্ছে না এখান থেকে। আর একটা পয়েন্ট যেটাতে আগামী দিনে মার্কেটের উপরে প্রেসার আসতে পারে, সেটা হচ্ছে ন্যাসড্যাক আর ডাও। তো আমি আজকে একটু রিলোড করে নিচ্ছি কি হচ্ছে সেটা দেখার জন্য। ডাও দেখুন, ডাও কি আপনাকে কোনো ধরনের কোনো পজিটিভ মোমেন্টাম দেখাচ্ছে? সেটা কিন্তু নয়। 5 মার্চ বুঝতেই পারছেন 0.13% ডাউন। ঠিক আছে, আপনি যদি 5 দিনেও যান, 5 দিনেও কিন্তু -2.5% পর্যন্ত এখনও ডাউন আছে। ইউএস মার্কেটে যদি ডাউন থাকে সেটা কিন্তু আমাদের জন্য খুব একটা ভালো নয় এই মুহূর্তে। যেমন -0.71%, এটা কিন্তু যথেষ্ট ডাউন। ন্যাসড্যাক 5 দিন দেখুন, 5 দিনে হচ্ছে -5% ডাউন। 5 দিনে ইন্ডেক্স -5%, মানে বুঝতেই পারছেন যে ইউএস মার্কেটেও কিন্তু সে ধরনের কোনো পজিটিভ ভাইব বা পজিটিভ মোমেন্টাম ইজ কমপ্লিটলি মিসিং। তো সে কারণে আমার কিন্তু এই রিকভারির উপরে বিশ্বাস হচ্ছে না। আরও একটা কারণ আপনাকে দেখাবো এই রিকভারিতে বিশ্বাস না করার জন্য, মানে সেটা কিন্তু এই রিকভারিতে বিশ্বাসের সঙ্গে ডাইরেক্টলি রিলেটেড নয়। সেটা এই কারণে যে ভবিষ্যতে হয়তো আবার মার্কেটে উইকনেস আসতে পারে। সেটা কেন? সেটা হচ্ছে ডোনাল্ড ট্রাম্পের যে খবর। দেখুন, ট্রাম্প হাউস রেসিপ্রোকাল ট্যারিফ এগেনস্ট ইন্ডিয়া চায়না ফ্রম এপ্রিল 2 উইল ট্যাক্স দেম। রেসিপ্রোকাল ট্যারিফ মানে ইন্ডিয়া যেখানে ট্যারিফ বসাচ্ছে বা বসিয়েছে বা এতদিন ধরে বসানো আছে, সেগুলোতে আমরাও, মানে ইউএস বলছে যে সেগুলোতে আমরাও কিন্তু বসাবো। এই যে নিউজ, যেটা কিন্তু একেবারে রিসেন্ট নিউজ, অবশ্যই ডেটটা এখানে দেখতে পাচ্ছেন March 5, ঠিক আছে। তো এই ধরনের সেম নিউজ, ইউএস টু ইম্পোজ রেসিপ্রোকাল ট্যারিফ এগেনস্ট ইন্ডিয়া চায়না ফ্রম এপ্রিল 2, ট্রাম্পস এপ্রিল 2 থ্রেট টু ইন্ডিয়া মে কস্ট $7 বিলিয়ন এ ইয়ার। বুঝতেই পারছেন, তো এই ধরনের হুমকি কিন্তু বারবার ডোনাল্ড ট্রাম্প দিচ্ছে। এগুলো যদি ইমপ্লিমেন্ট হয়ে যায়, বুঝতেই পারছেন যে এখানে যে কস্টটা দেওয়া হয়েছে $7 বিলিয়ন এই ইয়ার, কিন্তু ইন্ডিয়ার মানে ক্ষতি হতে পারে। তো এই ধরনের নিউজ কিন্তু মার্কেটের জন্য নেগেটিভ, সেই বিষয়টা কিন্তু খেয়াল রাখতে হবে। এই 11 দিনের যে রিকভারি, সেটাতে কিন্তু ডুবে গেলে চলবে না, বা ডুবে গিয়ে সব কিছু কিনে বসে থাকলে কিন্তু এই মুহূর্তে চলবে না। তো এখন তাহলে কি করবেন, সেই প্রশ্নটা কিন্তু থেকেই যাচ্ছে। দেখুন, আমার মতে যেটা, সেটা হচ্ছে মার্কেট অবশ্যই নিচে আছে। মার্কেটে যারা ইন্ডেক্স লেভেলে খেলতে চান, ইন্ডেক্স লেভেলে যারা খেলতে চান, তারা অলরেডি হয়তো 50% মতো ইনভেস্ট অলরেডি করে দিতে পারেন, বা যদি করা হয়ে গেছে অলরেডি, সেটাও কোনো সমস্যা নেই। বাকি 50% আমরা ধীরে ধীরে হয়তো সেটা সময়ের সঙ্গে সঙ্গে একটু একটু করে লাগিয়ে নিতে পারি। কিন্তু যারা স্টক লেভেলে খেলতে চাইছেন, তাদেরকে একটু কসাস থাকতে হবে, একটু সাবধান থাকতে হবে। ফর এক্সাম্পল, আজকেই কিন্তু কিছু কিছু যেসব স্টক আমরা আমাদের মানে চ্যানেলেও অনেকবার ধরে ডিসকাস করেছি, বা অ্যানালাইসিস, ফান্ডামেন্টাল, টেকনিক্যাল দুটোই করেছি, সেই ধরনের কিছু স্টক কিন্তু আজকে 10 থেকে 12 থেকে 15% মতো, তার থেকেও বেশি কিন্তু দৌড়ে নিয়েছে। আমি কোন স্টকগুলোর কথা বলছি সেগুলো কিন্তু আমার চ্যানেলে যে বন্ধুরা অলরেডি আছেন বেশ কয়েকদিন ধরে, তারা কিন্তু জানেন। সেগুলোকে মানে যেগুলো 10 থেকে 12 বা 15% দৌড়ে নিয়েছে, আমার মনে হয় সেই ধরনের স্টকগুলোকে মানে এখন অতটা কনসিডার করা ঠিক হবে না। তার কারণ তারা মানে 1-2 দিনের মধ্যেই কিন্তু দৌড়ে নিয়েছে ভালো রকমই। তো সেগুলোকে বাদ দিলেও মানে এরকম অনেক স্টক আছে যেগুলো হয়তো আমাদের আগে ফেভারিট ছিল না, এখন রিসেন্টলি মানে মার্কেট ক্র্যাশের দরুন সেই স্টকগুলো কিন্তু অনেকখানি নিচে নেমে এসেছে, এবং এই মুহূর্তে ভীষণ অ্যাট্রাকটিভ হয়ে গেছে সেই স্টকগুলো, যেগুলো হয়তো আগে ছিল না। হয়তো আমরা মানে ডিসকাস করেছি, কিন্তু বলেছি যে এটা যথেষ্ট হাইলি ভ্যালুড আছে, ওভার ভ্যালুড আছে, কিন্তু এখন সেই স্টকগুলি যথেষ্ট অ্যাট্রাকটিভ হয়ে গেছে। সুতরাং সেই স্টকগুলিকে কিন্তু একটু ফোকাসে রাখা যেতে পারে, বা ওয়াচ লিস্টে লাগিয়ে অ্যানালাইসিস করা যেতে পারে, বা ট্র্যাক করা যেতে পারে। বাকি ইন্ডেক্স লেভেলে খেলতে চাইলে কিন্তু আমার মনে হয় কোনো অসুবিধা নেই। আমরা হয়তো সামহোয়ার নিয়ার দ্য বটম আমরা আছি, যেটা আমার পার্সোনাল অ্যানালাইসিস বলে, সেটা আপনার অ্যানালাইসিস নাও বলতে পারে, কন্ট্রাডিকশন আসতেই পারে। তো আমার মতে হয়তো মার্কেট ইন্ডেক্স ওয়াইজ মোটামুটি বটমের দিকে আছে, তবে কিছু কিছু স্টক দৌড়ে ফেলেছে। সেই স্টকগুলোকে বাদ দিয়ে অনেক স্টকই কিন্তু অলরেডি নিচে আছে, যেগুলো খুবই অ্যাট্রাকটিভ ভ্যালুয়েশনে আছে, সেগুলোর দিকে ফোকাস করুন। তো এটাই হচ্ছে আমার বক্তব্য। আমি এই মুহূর্তে জোরালোভাবে ইনভেস্ট করছি কিনা, ফুল লোড করছি কিনা, না,
আমি কিন্তু এখন ফুল লোড করছি না। আমি মানে মার্চ কোয়ার্টারের রেজাল্টের জন্য অপেক্ষা করব। এখন হয়তো টুকটাক কেনাকাটা করছি, তবে মার্চ রেজাল্টের পরে কিন্তু মানে যেটা হয়তো এপ্রিল থেকে আসা তো শুরু হচ্ছেই, এপ্রিলের এন্ডে গিয়ে কিন্তু মোটামুটি একটা পিকচার ক্লিয়ার হবে যে আমাদের ইন্ডিয়ান স্টকগুলো কী ধরনের পারফরমেন্স করতে পারে বা কী ধরনের ফাইন্যান্সিয়াল রেজাল্ট এলো তার উপরে নির্ভর করে কিন্তু আমরা ইনভেস্টমেন্টের ডিসিশান নিতে পারি। সেক্ষেত্রে কিন্তু ইনভেস্টমেন্ট ডিসিশান নেওয়াটা একটু সুবিধাজনক হবে। তবে এই মুহূর্তে 11 দিনের যে র্যালি বা আমি যদি বলি রিবাউন্ড বা সুইং, সেই 11 দিনের সুইংয়ে কিন্তু আমি খুব একটা বিশ্বাস করতে পারছি না। তো বাস ভিডিওতে এটুকুই। ভিডিওর যদি ভালো থাকে লাইক করে দিন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখে দিন, যাতে করে আমাদের প্রত্যেকটা ভিডিওর আপডেট আপনি সঠিক সময় পেয়ে যেতে পারেন। আর ভিডিওটি দেখার জন্য আপনাকে অনেক ধন্যবাদ।